নমস্কার, দেখছেন সিটিভিএন এডুকেশন অনলাইন অনুষ্ঠানে আপনাদের এবং তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি মণিময় রয়েছি। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, মানে আমরা একেবারে অতিমারী পরিস্থিতি থেকে এখন ধীরে 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 স্বাভাবিকের পথে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্বাভাবিক হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা গতকাল নোটিফিকেশন আপনারা দেখেছেন যে সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে, ক্লাস কখন কখন হবে সেই বিষয়ে। তবে আমাদের পড়াশুনো থেমে থাকেনি, আর আমাদের সিটিভিএনের যে এই বিশেষ অনুষ্ঠান একমাত্র তোমাদের জন্যই, কারণ যারা এই অতিমারী পরিস্থিতিতে প্রত্যেকের মধ্যেই একটা আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছিল যে এই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তী সময়টা কি হতে চলেছে। তো আমরা সমস্ত বাধা বিপত্তিকে ধীরে ধীরে কাটিয়ে উঠতে পেরেছি। আগামী সময়ে একেবারে সহজ সরল জীবন, সেই জীবনেও আমরা প্রবেশ করব, এটা আমরা আশা রাখি। অন্ততপক্ষে এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে অবশ্যই আশাটা রাখাটা স্বাভাবিক বিষয়। আজকে আমরা অবশ্যই ক্লাস 9 এবং 10 ন্যারেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সঙ্গে অবশ্যই খাতা পেন একটু বার করে রাখো। স্যার আমাদের সঙ্গে রয়েছেন, পরিচয় করে দেবো। স্যার অসমঞ্জয় পাল রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, অনেক স্বাগত জানাবো আপনাকে এই অনুষ্ঠানে, কারণ আমাদের তো এই করোনার পরিস্থিতির মধ্যে এই অনুষ্ঠান এবং প্রত্যেককে এই জায়গা থেকে অনেকটা সাহায্য আমরা প্রত্যেক মুহূর্তে করতে পারছি, এবং তারাও বলছে যে হ্যাঁ সত্যি আমরা হেল্প পাচ্ছি। স্যার, শুরুতেই আমি একটুখানি বলবো যে আপনি কি বলবেন যারা ছাত্রছাত্রীরা? আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ন্যারেশন পড়াবো, ক্লাস 9 এবং 10। শুধুমাত্র 9 এবং 10 নয়, ন্যারেশনটা মোটামুটি আমরা ক্লাস 7 থেকেই শুরু করে দিই আর কি। 7, 8, 9, 10 এবং 11, 12 পর্যন্ত গিয়ে ন্যারেশনটা আমাদের লাগে। পরবর্তীকালে কম্পিটিটিভ সেকশনে গিয়েও কিন্তু ন্যারেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তো ন্যারেশনটা আজকে আমি করাবো, কিছু নিয়ম বেস করে একটু করাবো। আমি তাহলে শুরুতে একটু ন্যারেশনের এই জায়গা থেকে আসি। আই এম ট্রাইড, আই ওয়ান্ট টু টেক রেস্ট, এই যে শব্দটা, এটা থেকে আমি আপনার থেকে শুরুতেই একেবারে ছাত্রছাত্রীদের জন্য এই জায়গা থেকে আসি। ওকে, আমি সেন্টেন্সটা লিখছি। আই অ্যাম টায়ার্ড, I want to take rest. এটাই কি ছিল সেন্টেন্স? হ্যাঁ, আই এম টায়ার্ড, আই ওয়ান্ট টু টেক রেস্ট। ওকে, তো এর স্পিকার এবং অবজেক্ট একটা থাকবে, রিপোর্টিং ভার্ব একটা থাকবে। যেটা আমি পেলাম সেটাকে বলছি আমরা রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এটাকে বলবো রিপোর্টেড স্পিচ। কোশ্চেনটা মনে হয় একটু ইনকমপ্লিট আছে। একজন স্পিকার থাকবে এবং একটা অবজেক্ট থাকবে, সেটা যদি একটু বলেন। ডোন্ট ডিস্টার্ব মি, ফাদার সে টু। হ্যাঁ, ওটাও আরেকটা রিপোর্টেড স্পিচ, কিন্তু এবং ইন বিটুইন কে বলছে কাকে বলছে সেটা মেনশন থাকবে। ঠিক, আই সেড টু মাই গেস্ট, ডিড ইউ হ্যাভ টি। এটা কি একসাথেই বলা হবে? হ্যাঁ, আপনি যদি এই জায়গা থেকে আসেন যে এই সেন্টেন্সটা, এবং ধরে নিন আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি যে কেউ একজন বলছে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমি এই সেন্টেন্সটাকে আমি নিজের মতো করে একটু সাজিয়ে একদম, নিচ্ছি। ওকে ফাইন, আই অ্যাম টায়ার্ড, আই ওয়ান্ট টু টেক রেস্ট। তো এইটা হয়ে গেল আমার রিপোর্টেড স্পিচ, কিন্তু একজন বক্তা থাকবে এবং একটা অবজেক্ট থাকবে, মানে কাকে উদ্দেশ্য করে কথাটা বলছে সেটাকে মেনশন করতে হবে। ধরো আমি এরকম বলা হলো যে ফাদার সেইড টু মি, ফাদার said to me, comma, then I am tired, I want to take rest. এই যে সেন্টেন্সটা আমরা পাচ্ছি, এখানে যে বক্তা সে হচ্ছে গিয়ে ফাদার, স্পিকার। said to me, এই সেইডটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। কাকে বলছে? মি, আমাকে, সো এটা হলো গিয়ে আমার অবজেক্ট। এই যে আমি পুরো বিষয়টা পেলাম, এটাকে আমি বলবো ডিরেক্ট স্পিচ। আমাদের যেটা করতে হয় ন্যারেশনে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয়। তো ডাইরেক্ট স্পিচের কিছু নিয়ম থাকে, অর্থাৎ সেন্টেন্স ওয়াইজ। যেমন আমরা জানি সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই যে স্যার আপনি আমাকে যেটা দিলেন, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের একখানা এক্সাম্পল। ঠিক, ওকে, তাহলে সেক্ষেত্রে আমি সেন্টেন্সটাকে কীভাবে চেঞ্জ করব? আমি সেন্টেন্সটা আবার একটু ছোটো করে লিখছি, নয়তো এখানে স্ক্রিনে আসবে না। ঠিক করে সেন্টেন্সে দাঁড়ালে এরকম হয়: ফাদার
said to me, I am tired, I want to take rest. তো বাবা আমাকে বলছেন যে আমি ক্লান্ত। তাহলে বাবা আমাকে বললেন আমি ক্লান্ত, তাহলে আমি স্পিকারটাকে ফার্স্টে লিখব ফাদার। এখানে একটা বিষয় হচ্ছে সেইড টু আমার এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে রয়েছে। মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে যদি সেইড টু থাকে, তার মানে বুঝে নিতে হবে তার পেছনে অবশ্যই একটা অবজেক্ট থাকবে। মানে সেইড টু কাকে বোঝাচ্ছে, তো অবজেক্টটা অবশ্যই থাকবে। তো যদি সেইড টু থাকে এবং তার পেছনে যদি অবজেক্ট থাকে, তখন সেইড টু এর জন্য আমরা ব্যবহার করব টোল্ড। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইড টু এর পরিবর্তে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টোল্ড। তাহলে কাকে বললো? টোল্ড মি। এখানে দেখতে হবে সেইডের পেছনে আমরা কিন্তু প্রিপোজিশন টু লাগিয়েছি, কিন্তু টোল্ডের জন্য কিন্তু কোনো প্রিপোজিশন বসানোর দরকার হয় না। তার মানে ওখানে শুধুমাত্র টোল্ডটাই বসবে। ফাদার টোল্ড মি। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা নিয়ম হচ্ছে এই স্পিকার, রিপোর্টিং ভার্ব এবং অবজেক্ট এর সাথে রিপোর্টেড স্পিচের মাঝখানে একটা কানেক্টরের প্রয়োজন হয়, যে কানেক্টরটাকে আমরা ব্যবহার করব দ্যাট। আচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে দুটো গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে গেলাম। প্রথমটা হলো গিয়ে সেইড টুর পরে যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা বসাবো টোল্ড, এবং অবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের মাঝে কানেক্টর হিসেবে ব্যবহার করব আমরা দ্যাট। এই দুটো করার সময় কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ফাদার টোল্ড মি দ্যাট। এবার বলছে আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। আই বলতে কাকে বুঝিয়েছে? না, ফাদারকে বুঝিয়েছে। তার মানে ফাদারকে যেহেতু বুঝিয়েছে, আই হলো ফার্স্ট পারসন, চেঞ্জ হয়ে যাবে এটা থার্ড পারসন, অর্থাৎ হি। যদি এখানে মাদার থাকতে হয়ে যেত শি। এবার আসছে ভার্ব অ্যাম টায়ার্ড। এই ভার্বটাকে কি চেঞ্জ করব? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো রিপোর্টিং ভার্বের টেন্সের উপর রিপোর্টেড ভার্বের টেন্সের কিন্তু পরিবর্তনটা নির্ভর করে। আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বের টেন্সটা হলো সেইড, অর্থাৎ কিনা পাস্ট টেন্স, যার প্রেজেন্ট ফর্ম হলো গিয়ে সে, পাস্ট ফর্ম সেইড। এখানে রয়েছে রিপোর্টেড ভার্বের যে টেন্সটা অ্যাম, অর্থাৎ কিনা প্রেজেন্ট টেন্স। তাহলে সামনে যে রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে সেইড পাস্ট টেন্স, এটার প্রভাবে রিপোর্টেড স্পিচের ভার্বের কিন্তু টেন্সের পরিবর্তন হবে, অর্থাৎ ওটাও কিন্তু পাস্ট টেন্সে হয়ে যাবে। সো ওটা অ্যাম হবে না, অ্যামের পরিবর্তে হয়ে যাবে ওখানে ওয়াজ। তাহলে ফাদার টোল্ড মি দ্যাট হি ওয়াজ, এবার অবজেক্টটা বুঝবে টায়ার্ড। বেশ, প্রথম অংশটা আমার শেষ হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু ফাদার তার স্পিচটা শেষ করেনি। সে কি বলছেন না, আই ওয়ান্ট টু টেক রেস্ট, আমি বিশ্রাম নিতে চাই। তাহলে এই জায়গাটাকে যোগ করার জন্য সেকেন্ড স্পিচ যখনই থাকবে, যোগ করার জন্য আমরা কি বলবো? অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, অথবা অ্যান্ড অলসো টোল্ড দ্যাট। একই রকমভাবে চেঞ্জ হবে। আই ওয়ান্ট টু টেক রেস্ট, এখানে আই বলতে কাকে বুঝিয়েছে? সে ফাদারকে। দ্যাট মিনস থার্ড পারসন হয়ে যাবে হি। ভার্বটা রয়েছে এখানে ওয়ান্ট, মানে প্রেজেন্ট টেন্স, আর আমার বাইরের ভার্বটা ছিল পাস্ট টেন্স, সো ওয়ান্টের পাস্ট টেন্স হবে ওয়ান্টেড, অ্যান্ড হি ওয়ান্টেড। এবার অবজেক্ট বসে যাবে টু টেক রেস্ট। এই হলো গিয়ে আমার সেন্টেন্সটা ইনডাইরেক্ট স্পিচ। তার মানে এটা আমার কি হলো? ইনডাইরেক্ট স্পিচ। এবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ম বলে দেই। এখানে যেটা হলো, আমি দুটো নিয়ম বলেছি। একটা হচ্ছে যদি ডিরেক্ট স্পিচে আমার সেইড টু থাকে, তাহলে ওটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে যাবে টোল্ড। আর দ্বিতীয় নিয়মটা কি বললাম, যে কানেক্টর হিসেবে আমরা কি বসাবো? কানেক্টর হিসেবে বসাবো আমরা দ্যাট। 1 নম্বর নিয়ম, 2 নম্বর নিয়ম। এর পরেও একটা 3 নম্বর নিয়ম আছে। 3 নম্বর নিয়মটা কি? আমি এই স্পিকার, রিপোর্টিং ভার্ব এবং অবজেক্টটাকে সেম রাখছি, রেখে আমি শুধু রিপোর্টের স্পিচটাকে পরিবর্তন করছি। ফাদার সেড টু মি দ্য আর্থ ইজ রাউন্ড।
দ্য আর্থ ইজ রাউন্ড। বাবা আমাকে বলেছিলেন যে পৃথিবী হয় গোল। তো পৃথিবী যে গোল এটা হচ্ছে চিরন্তন সত্য, ঠিক। দ্যাট মিনস ইউনিভার্সাল ট্রুথ। মনে রাখতে হবে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন এই দুটোর ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যেটা থাকবে সেটাই বসে যাবে। কি হয় না, নো চেঞ্জ অফ ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হয় না, যেটা থাকবে ঠিক সেটাই বসে যাবে। তাহলে আমার সেন্টেন্সটা কীরকম দাঁড়াবে? ফাদার told me that, যা আছে তাই বসে গেল, the earth is round, কোনো পরিবর্তন হলো না। একদম। এক্ষেত্রে একটা জিনিস আমি বলবো, এই যে এখানে ভার্বটা আমি টোল্ড রেখেছি, এটা যদি আমি লিখি তাহলে যেমন আমার সেন্টেন্সটা কোনো ভুল হবে না। সেখানে এই যে সেন্টেন্সটা আমাকে দেওয়া হয়েছে, ফাদার সেড টু মি দ্য আর্থ ইজ সাউন্ড, তার মানে এটা একটা ইনফরমেশন, বাবা আমাকে একটা তথ্য দিয়েছিলেন। তো আমি টোল্ডের পরিবর্তে এখানে আমি ইনফর্মড যদি ইউজ করি তাহলেও কিন্তু আমার উত্তরটা ভুল হবে না। আচ্ছা, সো ফাদার ইনফর্মড মি দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, আবার ফাদার টোল্ড মি দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। তাহলে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের তিনটে নিয়ম পেলাম। প্রথম নিয়ম কি পেলাম? যদি আমার সেড টু থাকে তাহলে সেক্ষেত্রে আমি ব্যবহার করব টোল্ড ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব হিসেবে। নাম্বার 2 পেলাম, কানেক্টর হিসাবে আমরা বসাবো দ্যাট। আর নাম্বার 3 কি পেলাম না, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন যদি থাকে সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের টেন্সের বা স্পিচের কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে যেটা থাকে সেটাই বসে যায়। যেমনটা আমি উদাহরণে দিলাম, ফাদার টোল্ড মি দ্যাট দ্য আর্থ ইজ সাউন্ড, আমার প্রশ্নও কিন্তু দ্য আর্থ ইজ সাউন্ড এটাই ছিল। একেবারে এই গেল মোটামুটি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের নিয়ম। একেবারে। আর এটার মধ্যে মাথায় কিন্তু রাখতে হবে ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল অ্যাকশন, একদম এই দুটো বিষয়ের জন্য কিন্তু এটা কিন্তু কোনো চেঞ্জেস হবে না। আর যেটা স্যার বলেছেন সেটা কিন্তু মাথায় রেখে এগো। আমি পরবর্তী সেন্টেন্সের দিকে যাব, স্যারকে জিজ্ঞেস করব, আই সেড টু মাই গেস্ট ডিড ইউ হ্যাভ টি। ওকে, এটা হচ্ছে নেক্সট। I said to my guest, did you have tea? টি। বেশ, এই যে সেন্টেন্সটা আমি পেলাম এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম আমাকে মানতে হবে। প্রথম নিয়ম কি না, এই অ্যাসার্টিভে যেরকম আমরা সেড টু পেয়েছিলাম, সেড টুর পরে যদি অবজেক্ট থাকো, লক্ষ্য করে দেখো এখানে কিন্তু স্যার একটা অবজেক্ট দিয়েছেন আমাকে, মাই গেস্ট। তো সেড টু এর পরিবর্তে আমরা সাধারণত ব্যবহার করেছিলাম ওখানে টোল্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু সেড টু এর পরিবর্তে টোল্ড ব্যবহার করলে চলবে না, আচ্ছা, কারণ ইন্টারোগেটিভ মানে ইন্টারোগেশন, অর্থাৎ কিন্তু সে জিজ্ঞেস করছে। তো জিজ্ঞেস করার জন্য সেড টু থাকলে আমরা কি বসাবো সেখানে, আস্কড অথবা ইনকোয়ার্ড অফ, অথবা কোশ্চেনও বসাতে পারি। আচ্ছা, তাহলে প্রথম অ্যাসার্টিভের থেকে ইন্টারোগেটিভের প্রথম পরিবর্তন কি পেলাম না, ওখানে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে টোল্ড ব্যবহার করেছি, ঠিক। আর এখানে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করছি আস্কড, ইনকোয়ার্ড অফ অথবা কোশ্চেন। নাম্বার 2 সেকেন্ড পরিবর্তন কি, কানেক্টর হিসেবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করেছিলাম দ্যাট, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাটের কোনো ব্যবহার হবে না। হবে। অর্থাৎ কি না, কানেক্টর হিসেবে আমরা দ্যাট বসাতে পারবো না। তাহলে দুটো নিয়ম পেলাম। প্রথম হচ্ছে সেড টু যদি থাকে তাহলে তার পরিবর্তে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব আস্কড, ইনকোয়ার্ড অফ অথবা কোশ্চেন। আর নাম্বার 2 কি পাচ্ছি না, কানেক্টর হিসেবে আমরা দ্যাট বসাতে পারবো না। নেক্সট নাম্বার 3 কি দেখব,
3 নম্বর পয়েন্টে আমরা দেখব যে রিপোর্টেড স্পিচটা দেওয়া আছে, অর্থাৎ এখানে দেওয়া আছে ডিড ইউ হ্যাভ টি, এবং সেটা ইন্টারোগেটিভ ফর্মে দেওয়া আছে, অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন রয়েছে সেন্টেন্সের শেষে। এই সেন্টেন্সটাকে কিন্তু আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে, অর্থাৎ কি না কোশ্চেন মার্কটাকে তুলে দিয়ে ওখানে আমাকে ফুল স্টপ বসাতে হবে, অর্থাৎ অ্যাসার্টিভ করতে হবে, মানে ইন্টারোগেটিভ সেন্স থাকবে বাট সেন্টেন্সটা হয়ে যাবে আমার অ্যাসার্টিভ। 3টে পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেন্টেন্সটাকে আমরা কিভাবে চেঞ্জ করব। এক্ষেত্রে আমি দুটো জিনিস বলবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুভাবে করতে পারি। নাম্বার 1, একটা হচ্ছে WH ফরম্যাটে, আরেকটা হচ্ছে ইয়েস নো ফরম্যাটে। আমাকে যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে, ডিড ইউ হ্যাভ টি, আপনি কি চা খাবেন বা আপনি কি চা খেয়েছিলেন, ঠিক, অর্থাৎ কি না এর আনসারটা হতে পারে আইদার ইয়েস অর নো। তার মানে আমি এখানে যে পেয়েছি ইন্টারোগেটিভটা সেটা হলো ইয়েস নো ফরম্যাটে, অর্থাৎ WH ফরম্যাটে নয়। তাই WH ফরম্যাটের একটা নিয়ম হয় এবং ইয়েস নো ফরম্যাটের একটা নিয়ম হয়। তো প্রথমে আমি ইয়েস নো ফরম্যাটটা দেখাবো, যেহেতু কোশ্চেনটা ইয়েস নো ফরম্যাটে রয়েছে। ফরম্যাটটা কি না, প্রথমে আমার স্পিকার বসবে, তারপরে আমার বসছে আস্কড, তারপরে আমার বসছে অবজেক্ট, যদি অবজেক্ট না থাকে দরকার নেই, আস্কডের পরে পরবর্তী স্টেপ, দেন বসছে ইফ, দেন বসছে সাবজেক্ট, দেন বসছে ভার্ব, দেন বসছে অবজেক্ট, যদি থাকে বসবে, তা না হলে বসবে না, এবং শেষে অবশ্যই ফুল স্টপ। এই ফরম্যাটে আমি আমার সেন্টেন্সটাকে এগোবো। স্পিকার আই, তাহলে আই বসালাম, তারপরে বসছে সেইড টু এর পরিবর্তে আস্কড, বসলো আস্কড। এবার বসছে অবজেক্ট, আই আস্কড মাই গেস্ট। এখানেও একটা জিনিস বিষয়, সেইডের পরে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করেছি, কিন্তু আস্কডের পরে কিন্তু একই রকমভাবে কোনো প্রিপোজিশন বসছে না। তাহলে আই আস্কড মাই গেস্ট, তারপরে আমার কি বসছে ইফ, বসালাম ইফ, দেন সাবজেক্ট, সাবজেক্ট এখানে কে আছে ইউ। এবার দেখা যাক মাই গেস্ট, এই গেস্ট মেলও হতে পারে ফিমেলও হতে পারে, তাহলে আমি এখানে আইদার হি অর শি যে কোনো একটা ব্যবহার করতে পারি। তাহলে আমি দুটোই লিখছি এখানে, দুটো লিখলেও কিন্তু উত্তরটা ভুল নয়, কিংবা একবার হি একবার শি যা ইচ্ছা লেখা যেতে পারে। আচ্ছা, এবার আমি চেঞ্জ করব ভার্ব, বলছে ডিড ইউ হ্যাভ টি। এই ভার্বটা চেঞ্জ করার জন্য আমাকে বাইরে রিপোর্টিং ভার্বটাকে দেখতে হবে, অর্থাৎ সেইড মানে পাস্ট টেন্সের ভার্ব রয়েছে, আর ডিড ইউ হ্যাভ টি মানে এটাও পাস্ট। সো পাস্ট প্লাস পাস্ট অর্থাৎ ডবল পাস্টে হয়ে যায় ওটা পাস্ট পারফেক্ট। তাহলে ইফ হি স্ল্যাশ শি হ্যাড, অক্সিলারি বসলো। পাস্ট পারফেক্টে আমরা কি জানি, অক্সিলারি বসে এবং মেন ভার্বের থার্ড ফর্ম বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে মেন ভার্বটা আছে হ্যাভ, তাহলে হ্যাভেরও পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড। ইফ শি অর হি হ্যাড হ্যাড, এবার অবজেক্ট বসছে টি, শেষে ফুল স্টপ। তাহলে আমার উত্তরটা কি দাঁড়ালো, আই আস্কড মাই গেস্ট ইফ হি অর শি হ্যাড হ্যাড টি। এটা হলো কি আমার উত্তর। অর্থাৎ কি কি পেলাম এখানে পরিবর্তন, না সেইড টু এর পরিবর্তে আমি এখানে আস্কড ব্যবহার করলাম, ড্যাটের পরিবর্তে আমি এখানে ইফ বা ওয়েদার ব্যবহার করলাম, কারণ এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং এটা ইয়েস নো কোশ্চেন, আর ভার্বটা যেরকম চেঞ্জ হয় নর্মাল চেঞ্জ হয়েছে, এবং ইন্টারোগেশন পার্টটা আমার হয়ে গেল কিনা অ্যাসার্টিভ, অর্থাৎ শেষে আমার ফুল স্টপ। একেবারে। আর সেন্টেন্সকে ধরা, মানে এরা ধরবে কি করে ছাত্রছাত্রীরা, এই জায়গাটাতে কোনো রকম কি আপনার টিপস রয়েছে? হ্যাঁ, অবশ্যই। সেন্টেন্সটা যে রিপোর্টেড স্পিচ যেটা রয়েছে সেটা পড়লেই বুঝতে পারা যাবে সেটা কী ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লেমেটরি। তো এইটা কিন্তু সেন্টেন্সটার সম্পর্কে যদি বেসিক আইডিয়াটা থাকে, তো সেন্টেন্সটা একদম ছোটো ক্লাস থেকে এটা শুরু হয়, ক্লাস 5-6 থেকে শুরু হয়। যারা কিন্ডার গার্ডেন স্কুলে পড়েছে তারা ওই 3-4 থেকেই সেন্টেন্স ওয়ার্ডের সম্পর্কে আলোচনা তাদের হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি দেখা যায় যে সেন্টেন্সটা তারা জানে, মানে সেন্টেন্সটা পড়ে তারা বুঝতে পারে সেটা কী ধরনের সেন্টেন্স। তো সেই অনুযায়ী ওই সেন্সটাকে কাজে লাগিয়ে কিন্তু এই ইনডাইরেক্ট স্পিচের তারা পরিবর্তনটা করতে পারে, রিপোর্টের স্পিচটা তারা ধরে নিতে পারে। তো এবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে ঠিক এরকমভাবে সেন্টেন্সটা তৈরি করা যায়। আমি একটা সেন্টেন্স লিখছি, যদি আপনি কিছু সেন্টেন্স দেওয়ার থাকে আপনি দিন, আমি সেই অনুযায়ী লিখব। ঠিক আছে, আরেকটা আমি দিচ্ছি তাহলে। শি সেইড ইটস ফাইন, ইজন্ট ইট? ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন। She said, it's fine.
ইজন্ট ইট? ওকে, কোয়েশ্চেন। হ্যাঁ, এই যে সেন্টেন্সটা স্যার খুব একটা দারুণ প্রশ্ন করেছেন আমাকে। এই যে পার্টটা ইজন্ট ইট, এটা হলো গিয়ে ট্যাগ কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন ট্যাগ, কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে কীরমভাবে সেন্টেন্সটাকে আমরা করব? প্রথম পার্টটা বলছে সি সেইড, সে বলছে ইটস ফাইন, এটা খুব সুন্দর। ইজন্ট ইট, তাই নয় কি? তাই নয় কি মানে এই জায়গাটাতে আমরা বুঝতে পারছি যে যিনি স্পিকার তার একটা সম্মতি আছে, হ্যাঁ অবশ্যই সেটা সুন্দর, ঠিক। অর্থাৎ পজিটিভ সেন্স রয়েছে। তাহলে এটাকে কীভাবে চেঞ্জ করব? যেহেতু এটা ইন্টারোগেশন, কোশ্চেন করা হচ্ছে, তাহলে শি আস্কড, এখানে কিন্তু আমার অবজেক্ট নেই। যেহেতু আস্কড, তাহলে কিন্তু আমরা ড্যাট বসাতে পারবো না। ঠিক। এবং ইজন্ট ইট অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ তাই নয় কি, হ্যাঁ অথবা না রয়েছে, ইয়েস অর নো। তার মানে এটা আবার সেই ইয়েস অর নো এর ফর্মুলায় চলে এলো। একদম। ইফ সাবজেক্ট আছে ইট, ইট ইজ মানে প্রেজেন্ট ফর্ম, বাইরের ভার্বটা আছে আমার পাস্ট ফর্ম, তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে ওয়াজ। ফাইন, প্রথম পার্টটা হলো। এবার শেষের যে পার্টটা আছে কোশ্চেন ট্যাগ, ইজন্ট ইট, এই জায়গাটাতে আমায় কি লিখতে হবে? একটা খুব গতে বাঁধা কথা আছে এখানটাতে। আচ্ছা। অ্যান্ড শি অ্যাজিউমড দ্যাট। আচ্ছা, এই অ্যান্ড এবং অ্যাজিউমড এই দুটো বসাতেই হবে। আচ্ছা। এবার সাবজেক্ট যেটা থাকবে অর্থাৎ স্পিকার যেটা থাকবে সেই অনুযায়ী হি, শি, রাম, শ্যাম, যদু, মধু, আই যাই থাক না কেন সেটা বসলো। অ্যান্ড এবং অ্যাজিউমড এই জায়গাটা কিন্তু মেনশন করতে হবে কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে। অ্যান্ড শি অ্যাজিউমড দ্যাট, কি অ্যাজিউম করলো না? ইট ওয়াজ, ওখানে আর নেগেটিভটা বসছে না। অ্যান্ড শি অ্যাজিউমড দ্যাট ইট ওয়াজ, এবং সেটা অ্যাজিউম করলো হ্যাঁ এটাই। তার মানে একটা পজিটিভ সেন্স রয়েছে। যদি সেন্সটা নেগেটিভ হতো তাহলে আমি করতাম কি? ইট ওয়াজন্ট। যেহেতু এটা পজিটিভ সেন্সে রয়েছে তার জন্য আমি করছি হ্যাঁ ইয়েস ইট ওয়াজ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। স্যার যেগুলো বলছেন সেগুলো একেবারে লিখে নাও, তাহলে পরে খুব সুবিধা হবে পরবর্তী সময় তোমাদের এগিয়ে যাওয়ার জন্য। আমি স্যার পরবর্তী প্রশ্নেতে তাহলে যাচ্ছি। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি আরেকটা পার্ট এখানে রয়েছে সেটা একটু দেখিনি, তারপর আমি আপনার একদম, প্রশ্নে একদম, আসছি। হ্যাঁ। এবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে WH কোশ্চেনের ক্ষেত্রে কিভাবে আমরা করব। ফরম্যাটটা সেম, ফরম্যাটটা সেম, অলমোস্ট সেম। প্রথমে সাবজেক্ট বা স্পিকার, তারপরে আমি বসাবো আস্কড, তারপরে আমি বসাবো অবজেক্ট। যে WH ওয়ার্ডটা থাকবে সেই WH ওয়ার্ডটাই আমি বসিয়ে দেব। দেন সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট, এবং শেষে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য ওটাই করতে হবে আমার ফুল স্টপ। ফুল স্টপ। আমি একটা সেন্টেন্স বলছি, দেখা যাক এরকমভাবে করানো হয়। Father said to me, how did you solve this problem? Father said to me, how did you solve this problem? বাবা আমায় জিজ্ঞেস করেছিলেন কিভাবে আমি এই প্রবলেমটা বা সমস্যাটা সমাধান করেছিলাম। তো আমি নিয়ম অনুযায়ী আসছি, প্রথমে সাবজেক্ট বা স্পিকার বসে গেল ফাদার, সেইড টু আছে, আমার হওয়ার কথা ছিল আস্কড, বসাবো আস্কড। যেহেতু এখানে অবজেক্ট আছে মি, মি বসিয়ে দিলাম। ফাদার আস্কড মি। এবার আমার কি বলছে? WH ওয়ার্ড। ডিফারেন্সটা কি? প্রথম ইয়েস নো এর সাথে ওখানে আমি ইফ বসাচ্ছিলাম বা ওয়েদার বসাতে পারি, আর এখানে WHটা WH এর মতোই বসে, অর্থাৎ যে WHটা থাকবে সেই WHটাকে আমার বসাতে হবে। তার মানে এখানে রয়েছে আমার হাউ, আমি বসালাম হাউ। এখানে কিন্তু কানেক্টর হিসাবে আমি দ্যাট বসালাম না, ঠিক একই নিয়ম। ইয়েস নো এর ক্ষেত্রেও কিন্তু আমরা দ্যাট বসাইনি, আর এই WH ইন্টারোগেটিভের ক্ষেত্রেও কিন্তু আমরা দ্যাট বসালাম না। তো হাউ বসিয়ে দিলাম। এবার আসবে আমার সাবজেক্ট। তো সাবজেক্টকে এখানে ইউ, ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? মি, অর্থাৎ আমাকে, তাহলে আই বসলো। এবার আসবে ভার্ব। ভার্বটা কীভাবে করব?
না, প্রথমে আমি রিপোর্টিং স্পিচের ভার্বটা দেখব, অর্থাৎ সেইড টু মানে পাস্ট টেন্স। রিপোর্টেড স্পিচে যে ভার্বটা আছে ডিড সলভ, অর্থাৎ এটাও কিন্তু পাস্ট টেন্স। সো ডাবল পাস্ট, ইট শুড বি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট আই হ্যাড। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সলভড। ফাদার আস্কড মি হাউ আই হ্যাড সলভড। দেন অবজেক্ট দিস প্রবলেম। এখানে একটা বিষয় বলার, কিছু কিছু ওয়ার্ডেরও কিন্তু পরিবর্তন হয় ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে। অর্থাৎ এখানে যেহেতু দিস রয়েছে, দিসটা চেঞ্জ হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচে দ্যাট। সো ওখানে হয়ে গেল দ্যাট। প্রবলেমটা যেরকম আছে সেরকম বসবে প্রবলেম, শেষে ফুল স্টপ। একদম পাস্ট পারফেক্ট আর পাস্ট পার্টিসিপল এটাকে একদম। মাথায় রাখতে হবে। একদম কোন পাস্ট সময় পারফেক্ট টেন্সে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সেটা কখন পসিবল হবে? যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকে এবং রিপোর্টেড স্পিচের ভার্বটাও পাস্ট টেন্স থাকে, তবে গিয়ে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। তাহলে আমার উত্তরটা কি দাঁড়ালো এখানে? ফাদার আস্কড মি হাউ আই হ্যাড সলভড দ্যাট প্রবলেম। তাহলে আরেকবার একটু এই জায়গাটা একটু বলে দিই কিভাবে হয়। ইন্টারোগেটিভ স্পিচের ক্ষেত্রে, সেন্টেন্সের ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচ আমরা কিভাবে চেঞ্জ করব, কি কি নিয়ম পাবো। প্রথম নিয়মটা পেলাম না, সেইড টু থাকলে তার পরিবর্তে আমরা বসাচ্ছি আস্কড বা এনকোয়ার্ড অফ বা কোশ্চেন। নাম্বার টু, কানেক্টর হিসেবে আমরা দ্যাটের ব্যবহার পাচ্ছি না। নাম্বার থ্রি কি পাচ্ছি না, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ টোনে চেঞ্জ করতে হচ্ছে, অর্থাৎ জিজ্ঞেস চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে ফুল স্টপে। জিজ্ঞেস চিহ্নটা কিসে চেঞ্জ হচ্ছে? ফুল স্টপে। নাম্বার ফোর কি পাচ্ছি, যদি ইয়েস নো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি চেঞ্জ করছি? ইফ বা হোয়েদার। আর যদি নাম্বার ফাইভে যদি WH থাকে তাহলে WH এর কোনো পরিবর্তন হচ্ছে না, সেই WHটাই বসে যাচ্ছে। এই পাঁচটা পয়েন্ট কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে। খুব উল্লেখযোগ্য। আমি পরবর্তী প্রশ্নতে যাচ্ছি স্যার। অবশ্যই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস, উইল ইউ প্লিজ লিসেন টু মি। ওকে, আরও একবার বলি আমি। দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস, said to his students, উইল ইউ প্লিজ লিসেন টু মি। খুব ভালো সময়ে প্রশ্নটা করেছেন, কারণ এই যে সেন্টেন্সটা আমি দিয়েছি, এই সেন্টেন্সটার মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা দুটোই এখানে সুন্দর করে ব্লেন্ড করা আছে। ঠিক। কি করে বুঝলাম এটা? এই যে প্লিজ কথাটা রয়েছে, এই প্লিজ কথাটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের একটা ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। আর আমার সেন্টেন্সটা স্যার দিয়েছেন যেটা শুরু হয়েছে উইল দিয়ে, অর্থাৎ কিনা অক্সিলারি ভার্ব দিয়ে। দ্যাট মিনস এর আনসারটা হতে পারে আইদার ইয়েস অর নো। আমি একটু করার চেষ্টা করি সেন্টেন্সটা। দ্য টিচার, এখানে দুটো ভার্ব আমি ইউজ করতে পারি সেড টু এর পরিবর্তে। একটা, যেহেতু প্লিজ আছে, রিকোয়েস্টেড। আরেকটা, যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, আস্কড। কাদেরকে? হিজ স্টুডেন্টস। দ্য টিচার রিকোয়েস্টেড অর আস্কড হিজ স্টুডেন্টস। এবার কথা হচ্ছে, দুটো ভার্ব তো আমরা একসঙ্গে ব্যবহার করতে পারবো না, যে কোনো একটা আমাকে ভার্ব ব্যবহার করতে হবে। এবার আমি দেখব কোনটা এই সেন্টেন্সের সেন্সের সঙ্গে বেশি অ্যাপ্লিকেবল হয়। সাধারণভাবে কোনো টিচার কিন্তু তার স্টুডেন্টকে রিকোয়েস্ট করতে পারে না, ইনস্ট্রাক্ট করতে পারে, বা কিছু জিজ্ঞেস করতে পারে, বা কিছু অর্ডার করতে পারে, বা অ্যাডভাইস দিতে পারে। সো টিচার স্টুডেন্টের রিলেশনশিপের মধ্যে রিকোয়েস্টটা কিন্তু খুব একটা বেশি অ্যাপ্লিকেবল হয় না, খুব কম। তাই আমার মনে হয় রিকোয়েস্টেডের পরিবর্তে আস্কড করাটা এখানে যুক্তিসঙ্গত হবে। একদমই তাই, হ্যাঁ। ওকে,
দ্য টিচার, না কোনো স্টুডেন্ট যদি রিকোয়েস্টেড লিখেও দেয় তো এটা কিন্তু ভুল হবে না, কারণ সে প্লিজটাকে মডিফাই করে রিকোয়েস্ট করছে, তো সেক্ষেত্রে রিকোয়েস্টেডটা ঠিক হতেই পারে। কিন্তু আমি যদি যুক্তি দিয়ে বিচার করে দেখি তাহলে কিন্তু আস্কটা মোস্ট অ্যাপ্লিকেবল এই সেন্টেন্সের ক্ষেত্রে। দ্য টিচার আস্কড হিজ স্টুডেন্টস, সেম ফরম্যাটে যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে আছে। ইফ, ইউ বলতে এখানে কাদেরকে বুঝিয়েছে? স্টুডেন্টদেরকে বুঝিয়েছে, অর্থাৎ কি না প্লুরাল ফর্ম, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা বসাবো এখানে দে। এবার আসবে ভার্ব, অর্থাৎ রিপোর্টিং স্পিচের ভার্বটা আমার পাস্ট টেন্সে ছিল সেইড, আর এখানে আছে আমার উইল, সো পাস্ট চেঞ্জ হয়ে যাবে, ওটা উইলটা চেঞ্জ হয়ে যাবে উড। ইফ দে উড, সো উড যেহেতু একটা মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি পরে কি হয় না সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে বা ফার্স্ট ফর্মটা বসে। সো যেহেতু এখানে লিসেন রয়েছে অর্থাৎ ফার্স্ট ফর্মটাই রয়েছে, তাই যেটা আছে সেটা আমি বসিয়ে দেবো লিসেন টু। এবার লক্ষ্য করে দেখো এখানে রয়েছে মি, অর্থাৎ আমার কথাটা শোনো। আমি বলতে এখানে কাকে বুঝিয়েছে? টিচারকে বুঝিয়েছে, তাহলে টিচারের জন্য এখানে আমি বসাবো হিম। তাহলে সেন্টেন্সটা আমার কি দাঁড়ালো? দ্য টিচার রিকোয়েস্টেড অর আস্কড হিজ স্টুডেন্টস ইফ দে উড লিসেন টু হিম। হিম অর হার যা হবে যেটা হবে সেটা টিচারের জেন্ডার অনুযায়ী হবে, তো সাধারণ ক্ষেত্রে এটা হিম করাটাই যুক্তিসঙ্গত। আচ্ছা, আচ্ছা, এবার যেটা আমি করাবো সেটা হলো ইম্প্যারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের 3 নম্বর ভাগ ইম্প্যারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে কতগুলো জিনিস একটু মাথায় রাখতে হয়। ইম্প্যারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমরা দু রকমভাবে করতে পারি, একটা সাধারণভাবে করতে পারি, একটা লেট দিয়ে করতে পারি, যেটা সাজেশন, প্রপোজাল বা রিকোয়েস্ট টোন আসে। তো সেক্ষেত্রে ধরো এরকম একটা সেন্টেন্স দেওয়া হলো, ফাদার said to me, bring today's newspaper. বাবা আমাকে বলেছিলেন আজকের নিউজ পেপারটা নিয়ে আসতে। এই সেন্টেন্সটাকে যখন আমরা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব? একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে ব্রিং, অর্থাৎ কিনা ভার্ব দিয়ে। যখনই আমরা দেখব ভার্ব দিয়ে রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে, কানেক্টর হিসেবে কিন্তু আমরা তখন দ্যাট বসাবো না, তখন আমরা টু দিয়ে করব কানেকশন, অর্থাৎ টু প্লাস V1, মানে ওই জায়গাটা ইনফিনিটিভ হয়ে যাবে। আচ্ছা, চেঞ্জ করলে কি দাঁড়াচ্ছে? প্রথমে স্পিকার বসবে ফাদার। তো বাবা আমাকে একটা কাজ করতে বলেন, মানে কাজের অর্ডার দিলেন বা আদেশ দিলেন। এখানে আমার রিপোর্টিং ভার্বটা আছে সেই টু, তা যেহেতু আদেশ করলেন তাই ওটা চেঞ্জ হয়ে গেল অর্ডার্ড। ফাদার অর্ডার্ড মি। কানেক্টর হিসেবে কিন্তু আমি এখানে দ্যাট বসাবো না, তার কারণ আমি বললাম যেহেতু রিপোর্টেড স্পিচটা ভার্ব দিয়ে শুরু হয়েছে ব্রিং, আমরা কানেক্টর হিসাবে ব্যবহার করব টু, এবং টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসিয়ে দেবো টু ব্রিং। এই জায়গাটাকে বলা হয় ইনফিনিটিভ। আচ্ছা, কি জিনিস? টু প্লাস V1, টু প্লাস V1, টু ব্রিং টুডেজ নিউজ পেপার। এই টুডেজ সম্পর্কে আমার একটা বলার আছে। কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে কি হয় না, ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে সেটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমি এর আগের সেন্টেন্সটাই পেয়েছিলাম দিস, সেটা চেঞ্জ করলাম দ্যাট। তাহলে এখানে টুডে, এই টুডেটা চেঞ্জ হয়ে যায় দ্যাট ডে। তাহলে হয়ে গেল এখানে দ্যাট ডেজ নিউজ পেপার অবজেক্ট। আচ্ছা, তাহলে ফাদার অর্ডার্ড মি টু ব্রিং দ্যাট ডেজ নিউজ পেপার। এটা গেল একটা ফরম্যাট। আচ্ছা, আমি যদি এখানে ইয়েস্টারডে লেখা থাকতো টুডের বদলে, বেশ, খুব ভালো প্রশ্ন। যদি আমি টুডে পরিবর্তে যদি এখানে থাকতো ইয়েস্টারডে,
তাহলে ইয়েস্টারডেটা আমার কি চেঞ্জ হতো, দ্য প্রিভিয়াস ডে, আচ্ছা, প্রিভিয়াস ডেজ। যদি এখানে ইয়েস্টারডে না থেকে যদি টুমরো থাকতো তাহলে হতো দ্য নেক্সট ডেজ। টুডের পরিবর্তে আমরা ইন্ডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব দ্যাট ডে। ইয়েস্টারডে থাকলে চেঞ্জ করব দ্য প্রিভিয়াস ডে, যেহেতু আগের দিনে। টুমরো মানে পরবর্তী, ফিউচার, তাই জন্য ওখানে হবে দ্য নেক্সট ডেজ। এবার আমি যেটা দেখাবো, যদি লেট দিয়ে থাকে, ব্রাদার said to me, let us visit to a hill station. এটাও এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স। ভাই আমাকে বলেছিল যে একটা হিল স্টেশনে আমরা একটু ঘুরে আসি, বা ঘুরে আসা যাক, হিল স্টেশনে ঘুরে আসা যাক। তো লেট দিয়ে যেহেতু শুরু হয়েছে, এবার আমরা কিভাবে এটাকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব। এক্ষেত্রে একটা ফরম্যাট আছে। আমরা 10 মিনিট পাচ্ছি, হ্যাঁ মোটামুটি। ওকে 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 স্যার। লেটের তিনটে সেন্স কাজ করে, একটা সাজেশন, একটা প্রপোজাল, আর একটা রিকোয়েস্ট। তিনটে সেন্স পাচ্ছি লেটের। তো একটা ভাই আমাকে কি বললেন, যা হিল স্টেশনে একটু ঘুরে আসা যাক, তার মানে এটা কখনোই রিকোয়েস্ট সেন্সে যাবে না, আইদার সাজেশন হতে পারে অথবা প্রপোজাল হতে পারে। তো ভাই আমাকে প্রপোজাল দিয়েছিল, এটাই আমরা ধরে করব। এর ফরম্যাটটা কি, ফার্স্টে স্পিকার বসাবো ব্রাদার, যেহেতু প্রপোজাল, অর্থাৎ প্রপোজালের ভার্ব ফর্ম হয় প্রপোজ, এর ভার্ব ফর্মটা হয় প্রপোজ। যেহেতু পাস্ট টেন্স তাই আসবে প্রপোজড। কাকে প্রপোজ করেছিল, আমাকে, অবজেক্ট হিসেবে বসালাম মি। ব্রাদার প্রপোজড মি, কানেক্টেড হিসাবে আমরা বসাচ্ছি দ্যাট, ব্রাদার প্রপোজড মি দ্যাট। এবার বসবে আমার সাবজেক্ট। তো রিপোর্টেড স্পিচে আমার সাবজেক্ট তো এখানে হিসাবে দেওয়া ছিল আস, আসের সাবজেক্ট ফর্ম উই। লেট থাকলে আমরা চেঞ্জ করব শুড, যেটা সাজেশন বা প্রপোজালের ক্ষেত্রে প্রযোজ্য। লেটেরটাকে আমরা চেঞ্জ করে দেব শুড প্লাস V1, অর্থাৎ V1 আছে ভিজিট। এবার অবজেক্ট যা আসবে বসে যাবে, লেট আস ভিজিট টু আ হিল স্টেশন, চেঞ্জ হবে দ্যাট উই শুড ভিজিট টু এ হিল স্টেশন। এই গেল মোটামুটি আমার সাজেশন বা প্রপোজাল সেন্স। নেক্সট আসছে রিকোয়েস্ট সেন্স। তো সাজেশন প্রপোজালের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে, কানেক্টর হিসাবে আমাদের ড্যাট বসাতে হবে, আর লেটটাকে পরিবর্তন করে আমার করতে হবে শুড প্লাস V1, এটা সাজেশন বা প্রপোজালের ক্ষেত্রে। যদি রিকোয়েস্ট সেন্সের হয় তাহলে কি বসাবো আমি, এরকম একটা সেন্টেন্স দিলাম, দ্য প্রিজনার said to the judge, let me say something. প্রিজনার জাজকে বলছে আমায় কিছু বলতে দেওয়া হোক। শুরু হয়েছে লেট দিয়ে। লেটের ক্ষেত্রে কিন্তু সাজেশন বা প্রপোজালের সেন্স কিন্তু এখানে আসছে না, কারণ কোনো কয়েদি জাজকে কিন্তু সে অনুরোধ টোনেই কিন্তু কথাটা বলবে। তার মানে এটা আবার রিকোয়েস্ট সেন্স। সেন্টেন্সটাকে পড়ে বুঝতে হবে সেটা সাজেশন না প্রপোজাল না রিকোয়েস্ট। তাহলে আমি লিখব দ্য প্রিজনার রিকোয়েস্টেড দ্য জাজ, দ্য প্রিজনার রিকোয়েস্টেড দ্য জাজ, কানেক্টর হিসাবে বসাবো দ্যাট। মি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, প্রিজনারকে বোঝানো হয়েছে, হি। এখানে লেটটার জন্য আমরা চেঞ্জ করব মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু প্লাস V1।
হি মাইট বি অ্যালাউড টু V1 এ রয়েছে সে সামথিং অবজেক্ট। The prisoner requested the judge that he might be allowed to say something. এই গেল মোটামুটি লেটার ফরম্যাট। অর্থাৎ এর থেকে অনেকগুলো বিষয় রয়েছে, মানে আমাকে সেন্স বুঝতে হবে। একদম তাই। রিপোর্টের স্পিচটা কোন সেন্সে রয়েছে সেটাকে কিন্তু স্টুডেন্টদের পড়ে বুঝতে হবে, তা না হলে কিন্তু সেই অনুযায়ী সে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা করতে পারবে না, এবং যে ন্যারেশনের যে মূল চেঞ্জটা হয়, যে রিপোর্টের স্পিচের যে পরিবর্তন, সেটাও কিন্তু সে করতে পারবে না। ফর্মুলার উপর বেস করে সে হয়তো ভার্বগুলো বা ওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে গিয়ে যে রিপোর্টিং ভার্বের যে পরিবর্তন, সেটা কিন্তু ঠিকঠাক করে বসাতে পারবে না। ধরুন রিকোয়েস্ট রয়েছে, সে হয়তো অর্ডার করে দিল, অ্যাডভাইস রয়েছে, সে হয়তো ওখানে টোল্ড করে দিল, এক্সক্লেম উইথ গ্রিফ রয়েছে, সে হয়তো এক্সক্লেম উইথ জয় করে দিল। এই গণ্ডগোলগুলো কিন্তু হয়ে যায়, তখন কিন্তু উত্তরটা কিন্তু ওই ভার্বটার জন্য কিন্তু পুরো উত্তরের যে ফ্লেভারটা সেটাই নষ্ট হয়ে যায়। সো উত্তরটা ভুল হওয়ার সম্ভাবনা তখন 99% হয়ে যায়। টোটকা কি দেবেন এই বিষয়ে মাথায় রাখার জন্য? টোটকা বলতে বিষয় হচ্ছে গিয়ে, প্রথমে স্টুডেন্টদেরকে বলবো সেন্টেন্সটাকে আগে ভালো করে পড়ে বুঝতে হবে কোন ধরনের সেন্টেন্স বলেছে। আমরা সেন্টেন্সে 5টা ভাগ জানি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। প্রত্যেকটা সেন্টেন্সের ডেফিনেশনটা আমাকে জানতে হবে এবং সেন্টেন্সগুলোর বৈশিষ্ট্যগুলোকে জানতে হবে, তা না হলে কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে খুব অসুবিধা হবে। অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে গিয়ে রিপোর্টেড স্পিচের যদি চিনতে না পারা যায়, তাহলে কিন্তু ওটা ঠিকভাবে চেঞ্জ হবে না, এবং ইনডাইরেক্ট স্পিচে গিয়ে রিপোর্টিং ভার্বের কিন্তু ঠিকঠাক করে পরিবর্তন হবে না। তো ভার্বটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে পুরো সেন্টেন্সটার আসল রসটা। যদি ভার্বটা আমরা ঠিকঠাক করে না করতে পারি, তাহলে কিন্তু সেন্টেন্সের যে স্বাদ, সেই স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এটাই বলার ছিল আর কি। একেবারে 5 মিনিটের মতন সময় আমরা আর পাচ্ছি, তো একেবারে এই শেষ মোমেন্টামে দাঁড়িয়ে হ্যাঁ, শেষ মোমেন্টের মধ্যে আমি একটা জিনিস বলবো, যে ভার্বের কি করে পরিবর্তনটা হয় সেটা আমি একটা ছকের মধ্যে করে দিতে চাই, সেটা স্টুডেন্টদের খুব কাজে লাগবে। যেমন ডিরেক্ট স্পিচ, আর ইনডাইরেক্ট স্পিচ। এটা হলো রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব। এবার কি পরিবর্তন হচ্ছে, এটা যদি সিম্পল পাস্ট হয়, এটা সিম্পল প্রেজেন্ট, এটা চেঞ্জ হয়ে যাবে সিম্পল পাস্টে, সিম্পল পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট চেঞ্জ হবে পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট পারফেক্ট চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার একটা জিনিস বলার, এখানে যদি পাস্ট টেন্স না থেকে যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, এখানে যে কোনো টেন্সই থাক না কেন, এনি টেন্স, এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, যে টেন্স থাকে সেই টেন্সটাই বসবে, শুধু সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তনটা হয়। আচ্ছা, নো চেঞ্জ অফ টেন্স, টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে। এইগুলো মোটামুটি ভার্বের চেঞ্জেস। তো এই চেঞ্জেসটা যদি মাথায় থাকে, তাহলে কিন্তু আমরা ভার্বের দিকে
অন্তত ভুলটাকে এড়াতে পারবো যদি এই চেঞ্জগুলো আমরা ঠিকঠাক করে করতে পারি। বাকিটা ডিপেন্ড করছে কিভাবে আমি ভার্বটাকে চুজ করব এবং ফর্মুলায় কিভাবে আমি ফেলে করব। আর এটাকে কিন্তু মাথায় রেখে নাও। আর যেটা ছকটা এই মুহূর্তে স্যার বললেন, সেটা যদি তুমি ছবি তুলে রাখতে পারো বা তুমি যদি লিখে নিতে পারো, তাহলে পরে কিন্তু খুবই সুবিধে হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে স্যার ধীরে ধীরে তো স্কুল কলেজ স্বাভাবিক হচ্ছেই, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে তাদের যে প্রস্তুতির জায়গাটা কিছুটা তো খামতি প্রথম দিকে ছিলই, তো ধীরে ধীরে এখন অনেকটাই ঠিক হচ্ছে। হ্যাঁ, তো কি বলবে না তাদেরকে? সেই জায়গাটা থেকে আমি বলবো যে যেভাবে এখন ক্লাসগুলো এগোচ্ছে, নতুন অনেক সার্কুলার বেরিয়ে গেছে, সেইভাবে এগোতে হবে। প্লাস পাশাপাশি বাড়িতে প্র্যাকটিস করতে হবে প্রচুর, বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস হবে তত আমাদের পারফেকশনটা আসবে। এই যে দীর্ঘ 1.5 বছর একটা গ্যাপ চলে গেছে, স্টুডেন্টদের পড়াশোনার মধ্যে কিন্তু অনেক ল্যাথার্জি চলে এসছে। স্কুল নেই, পড়ার সেই চার বা প্রেশারটা নেই। তো সেই জায়গাটা খেয়াল করতে হবে যে ওই গ্যাপটা যাতে এই সময়টুকুর মধ্যে ফিল আপ করে নেওয়া যায়। তো উইশ ইউ অল দ্য বেস্ট, প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আগামী দিনগুলো তোমাদের ভালো হোক এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করো, জীবন অনেক উন্নতি করো। ধন্যবাদ। একেবারেই। আজকে এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তোমাদের উদ্দেশ্যে অবশ্যই বলার, যেরকমটা স্যার বললেন যে বাড়িতে প্র্যাকটিস করো, যত পারো ততটা প্র্যাকটিস করো, কারণ এই দীর্ঘদিনের একটা গ্যাপ তো হয়ে গিয়েছে এবং সেই গ্যাপ থেকে একটা ল্যাথার্জিক ভাব তো চলেই আসে, কিন্তু এটা আনলে হবে না, আমাদেরকে এগোতে হবে সামনের দিকে। তাই অবশ্যই এই শুভকামনা তোমাদের প্রত্যেকের জন্যই রইল। ধীরে ধীরে এগিয়ে চলো, সমস্ত কিছুই মাথায় রেখে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সমস্ত কিছুর জন্য নজর রাখো সিটিভিএন এবং সিএনএন।